সরি শিক্ষার্থীবৃন্দরা, আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্লাসটি বন্ধ হয়ে যায়। আমরা আবার ফিরে এলাম তোমাদের কাছে। তো কিছু ধাতুর নাম নিয়ে কথা বলছিলাম, চলো আমরা কিছু ধাতুর নাম একটু দেখে নেই যাদের যোজনী 1। ওই সমস্ত ধাতুগুলো যেমন লিথিয়াম Li, সোডিয়াম Na, পটাশিয়াম K, রুবিডিয়াম Rb, সিজিয়াম CH। এটি হচ্ছে যোজনী 1। একটু আগে এটি নিয়ে আমরা কথা বলেছিলাম, ফ্রান্সিয়াম Fr। মনে রাখার উপায় হচ্ছে একটা নিউমোনিক্স আছে, লেনা কে রুবি সেচে ফেলেছে, Li, Na, K, Rb, CH ফেলেছে Fr। এগুলো নিয়ে আমরা একটু আগে আলাপ করেছি। চলো আমরা দেখে নিই যাদের যোজনী 2। বেরিলিয়াম Be, ম্যাগনেসিয়াম Mg, ক্যালসিয়াম, এটা প্রত্যেকটা ঠিক করতে পারিনি, এটা Ca হবে, স্ট্রনশিয়াম Sr, বেরিয়াম Ba, রেডিয়াম Ra। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটি এই মৌলকটার যোজনী হচ্ছে 2। এখানে 2টি মৌলের প্রতীক ভুল এসেছে। একটি হচ্ছে ক্যালসিয়াম, এটি হবে Ca, আর এটা হচ্ছে বেরিয়াম, এটি হবে Ba। তো এটি মনে রাখার একটি নিউমোনিক্স আছে। নিউমোনিক্সটি হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখো, বিরিয়ানি হচ্ছে Be, মোগলাই হচ্ছে Mg, কাবাব হচ্ছে Ca, ক্যালসিয়াম সরিয়ে Sr, বাটিতে Ba, রাখোতে Ra। তো এই 2টি গ্রুপের মৌল আমাদের মনে রাখতে হবে, যাদের যোজনী হচ্ছে 1 আর যাদের যোজনী হচ্ছে 2, কারণ এই মৌলগুলো দিয়েই আমরা ক্ষারক বা ক্ষারগুলোকে শিখব। তো চলো আমরা কিছু ক্ষারের নাম শিখি। দেখো, প্রথমে আমরা যে ক্ষারটির নাম শিখব সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH। কীভাবে তৈরি হয় একটু দেখি আমরা। দেখো, এটি হচ্ছে সোডিয়াম এবং এটি হচ্ছে OH, NaOH। এরা পরস্পর দেখো যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি হচ্ছে NaOH। তো এখানে N এর যোজনী হচ্ছে 1, OH এর যোজনী হচ্ছে 1। আবার বলছি, N এর যোজনী হচ্ছে 1, OH এর যোজনী হচ্ছে 1। তো এই 1-1 যোজনী দেখো, একটি মৌলের যোজনী আরেকটি মৌলের সংখ্যা দিয়ে প্রকাশ পায়, এটি আমরা জানি। তো এখানে সোডিয়ামের যোজনী হাইড্রোক্সাইডের গায়ে গিয়ে লাগবে, হাইড্রোক্সাইডের যোজনী সোডিয়ামের গায়ে গিয়ে লাগবে। দেখো, উভয়ের সাথে 1-1 আছে। যদি উভয়ের যোজনী সমান হয় তাহলে তাদের একটি সরল সংখ্যা দিয়ে ভাগ করে উঠিয়ে দেওয়া হয়। যেহেতু এখানে উভয়ের যোজনী 1, এই জন্য এই 1 এখানে আর থাকবে না, তাহলে সংকেতটি কী হবে? NaOH। দেখো, এই হচ্ছে আমাদের ক্ষার, যার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। চলো আমরা আরও একটি ক্ষারের নাম দেখি, যেটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটি কিভাবে তৈরি হয় দেখো, ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে, যার সংকেত হচ্ছে MgOH। এখন আমরা এর যোজনী অ্যাডজাস্ট করব। দেখো, সোডিয়ামের যোজনী হচ্ছে 2, হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে 1। তো এই 2 আর 1 কীভাবে তাদের অ্যাডজাস্ট হয় আমরা একটু দেখে নিই। দেখো, ম্যাগনেসিয়ামের যোজনী যাবে হাইড্রোক্সাইডের গায়ে এবং হাইড্রোক্সাইডের যোজনী আসবে ম্যাগনেসিয়ামের গায়ে। তো যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী, এখানে ম্যাগনেসিয়ামের সংখ্যা প্রকাশ পাবে হাইড্রোক্সাইড দিয়ে, এই জন্য 1 হয়েছে ম্যাগনেসিয়ামের পাশে। এই 1-এর কিন্তু লেখার প্রয়োজন হয় না, এই জন্য আমরা এটাকে 1টাকে তুলে দেব। তাহলে মূলত সংকেতটি কী হবে? MgOH2। তাহলে এই 2টা, OH এর সাথে যে 2 আসছে, এই 2টা হচ্ছে মূলত ম্যাগনেসিয়ামের যোজনী। এটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। চলো আমরা আরও একটি হাইড্রোক্সাইডকে একটু দেখে নিই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটি কীভাবে তৈরি হয়েছে একটু দেখো। অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা অ্যালুমিনিয়াম এবং OH দেখিয়েছি। চলো আমরা তাদের যোজনীটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে 1।
তো এই 3 আর 1 পরস্পরের সাথে বিনিময় হবে। দেখো এই 3 যাবে OH এর সাথে, 1 আসবে অ্যালুমিনিয়ামের সাথে। তো আমরা জানি 1 লেখার প্রয়োজন হয় না, এই জন্য একটা চলে যাবে। মূলত সংকেত হবে কি AlOH3। তো এই যে 3টা আসছে, এই 3টা মূলত অ্যালুমিনিয়ামের যোজনী। তো এর সংকেতের নাম কি? সংকেতটি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমরা 3টি ক্ষারের নাম শিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আরও কিছু ক্ষারের নাম তোমরা মুখস্থ রাখবা। মনে রাখবে ধাতুর সাথে, যে কোনো ধাতুর সাথে OH যুক্ত হলেই সেটি ওই ধাতুর হাইড্রোক্সাইড এবং ক্ষারক বা ক্ষার হয়ে থাকে। চলো আমরা একটু দেখে নিই অ্যাসিডগুলো কীভাবে যোজনী অ্যাডজাস্ট করে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের যোজনীটা আমরা দেখব, সংকেতটা কীভাবে সালফিউরিক অ্যাসিড হলো। দেখো আমরা প্রথমে হাইড্রোজেনকে নিলাম, এরপরে সালফেটকে নিলাম। হ্যাঁ, এরা পরস্পর যুক্ত হলো, যুক্ত হয়ে HSO4 তৈরি করেছে। চলো আমরা এর প্রতীকটা একটু অ্যাডজাস্ট করে নিই। এখানে যোজনীটা অ্যাডজাস্ট করি। এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 এবং সালফেটের যোজনী হচ্ছে 2। তো এই যোজনী পরস্পরেরটা তোমরা জানো পরস্পরের সাথে গিয়ে লাগবে। যেহেতু সালফেটের সাথে 1 আছে, এই 1টি থাকবে না, এই কারণে H2SO4, এই যে 2 আসছে হাইড্রোজেনের, এই 2টা কিন্তু মূলত সালফেটের যোজনী এসে এখানে অ্যাডজাস্ট হয়েছে। তাহলে যৌগটির নাম কি? সালফিউরিক অ্যাসিড। আরও একটি যৌগ আমরা দেখি নাইট্রিক অ্যাসিড HNO3। এখানে হাইড্রোজেন এবং নাইট্রেট মূলক পরস্পরের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে। এখানে মাথায় রাখতে হবে আমরা চার্জটাকে দেখাইনি, চার্জ ছাড়াই আমরা যৌগগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। দেখো হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, নাইট্রেটের যোজনী হচ্ছে 1। এই 1 এবার কিন্তু পরস্পরের সাথে গিয়ে এটা নাই হয়ে যাবে। তোমরা যদি জানো সংখ্যা যদি সরল অনুপাত হয় সেটি ভাগ হয়ে যায়, যেহেতু 1 এই কারণে আমরা 1কে উঠিয়ে দিয়েছি। এর নাম কি? এর নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো আমরা কিছু অ্যাসিড দেখালাম, এই অ্যাসিডগুলো তোমরা মনে রাখবে। আরও একটি অ্যাসিড দেখি, কার্বনিক অ্যাসিড কীভাবে তৈরি হয়েছে। দেখো কার্বন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। আমরা এখন যোজনীটা অ্যাডজাস্ট করব। দেখো হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 এবং কার্বনেটের যোজনী হচ্ছে 2, এবং 1 এবং 2 কিন্তু এখন পরস্পরের সাথে অ্যাডজাস্ট হবে। কীভাবে হলো দেখো, কার্বনেটের 2 হাইড্রোজেনের গায়ে গিয়েছে, হাইড্রোজেনের 1 কার্বনেটের গায়ে গিয়েছে, 1 কিন্তু আর থাকবে না, 1 চলে যাবে। নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। আসো আমরা একটু এখন জেনে নেই লিটমাস পেপার কাকে বলে। এটি তোমাদের দরকার হবে প্রমাণের ক্ষেত্রে একটি অ্যাসিড বা ক্ষারকে। লিটমাস পেপার হচ্ছে এক ধরনের কাগজ। লিটমাস পেপার হচ্ছে এক ধরনের কাগজ যা লিচেন নামক গাছের রং থেকে তৈরি হয়। আবারও বলছি, লিটমাস পেপার হচ্ছে এক ধরনের কাগজ যা লিচেন নামক গাছের রং থেকে মূলত এটি তৈরি হয়। তো লিটমাস পেপার 2 প্রকার। দেখো এক ধরনের লিটমাস পেপার হচ্ছে লাল, আর এক ধরনের লিটমাস পেপার হচ্ছে নীল। লাল লিটমাস পেপার ব্যবহার হয় অ্যাসিড প্রমাণের ক্ষেত্রে, হ্যাঁ, আর নীল লিটমাস পেপার ব্যবহার হয় ক্ষার প্রমাণের ক্ষেত্রে। লাল লিটমাস পেপার ব্যবহার হয় ক্ষার প্রমাণের ক্ষেত্রে, নীল লিটমাস পেপার ব্যবহার হয় অ্যাসিড প্রমাণের ক্ষেত্রে। চলো আমরা একটু দেখে নিই লাল লিটমাস পেপার কীভাবে ক্ষারককে বা ক্ষারকে প্রমাণ করে। লাল লিটমাস পেপার যখন একটি ক্ষারকের মধ্যে ডুবানো হয়, লাল লিটমাস পেপার যখন একটি ক্ষারকের মধ্যে দেখো ডুবানো হয়, সাথে সাথে যতটুকু পানির মধ্যে ডুববে সেটি সাথে সাথে নীল বর্ণ ধারণ করবে। তাহলে লাল লিটমাস পেপার যদি ক্ষারের মধ্যে ডুবানোর পরে নীল হয়, তাহলে যে দ্রবণটিতে ডুবিয়েছ অবশ্যই সেটি ক্ষারক হিসেবে প্রমাণ হবে। এভাবে আমরা একটি যৌগ নেব, যৌগটি অ্যাসিড না ক্ষার প্রমাণ করার জন্য আমরা লিটমাস পেপার ডুবাবো। যদি লাল নীল হয় তাহলে আমরা ধরবো ক্ষারক, আর যদি নীল লাল হয় তাহলে হবে অ্যাসিড। দেখো অ্যাসিডের মধ্যে ডুবালে কীভাবে ক্ষার হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো এই লিটমাস পেপার দিয়ে মূলত কি করা হয়, অ্যাসিড বা ক্ষারকে প্রমাণ করা হয় বা চিহ্নিত করা হয়। এটি তোমাদের একটু মাথায় রাখতে হবে। চলো আমরা এবার দেখি একটি অ্যাসিডকে অ্যাসিড হিসেবে কয়টি উপায়ে প্রমাণ করা যায়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। দেখো একটি অ্যাসিডকে 3 উপায়ে অ্যাসিড হিসেবে প্রমাণ করা যায়। প্রথম উপায়টা কি, পানিতে দ্রবীভূত করে।
আমরা যদি কোনো অ্যাসিডকে পানির মধ্যে দিই তাহলে সাথে সাথে ওই অ্যাসিডটি H+ আয়ন উৎপন্ন করবে। এটি তোমরা জানো, সংজ্ঞায় পড়ে আসছে। অ্যাসিড সাধারণত পানির মধ্যে বা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। এবং লিটমাস পেপার দ্বারা আমরা পরীক্ষা করব অ্যাসিড যদি হয় আর তার জলীয় দ্রবণের যদি আমরা লিটমাস পেপার দিই, সেটি নীল লিটমাস পেপার দিলে লাল বর্ণ ধারণ করবে। আরেকটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া নিয়ে আমরা পরের লেকচারে অনেক আলোচনা করব। এখানে আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে অনেক বড় একটি পড়াশোনা, এই জন্য খুব বেশি কথা এখানে বলবো না। চলো একটু পানিতে দ্রবীভূত করলে কি হয় একটু দেখে নিই। আমরা একটি পাত্র নিলাম যার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, একে পানির মধ্যে বা জলীয় দ্রবণে দিলে দেখো H+ আয়ন উৎপন্ন করে কিনা আমরা একটু দেখে নিই। H+ আয়ন উৎপন্ন করেছে, সুতরাং এটি একটি অ্যাসিড। তাহলে অ্যাসিডকে যদি আমরা পানির মধ্যে দেই সাথে সাথে সে H+ আয়ন উৎপন্ন করবে। এটি মাথায় রাখতে হবে যে অ্যাসিড পানিতে দিলে H+ আয়ন উৎপন্ন করে। দেখো লিটমাস পেপার, হ্যাঁ, লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে যদি লিটমাস পেপার দাও সেটি লাল বর্ণ ধারণ করে। এটি মাথায় রাখতে হবে তোমাদের। এই হচ্ছে অ্যাসিডের দুটি প্রমাণ। আরেকটি প্রমাণ দেখো, একটি অ্যাসিড হিসেবে প্রমাণ হয় এটি যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে। দেখো একটি অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? ক্ষারের সাথে বিক্রিয়া করবে। আর যদি সে লবণ পানি উৎপন্ন করে তবে যৌগটি কিন্তু অ্যাসিড হিসেবে প্রমাণ হয়। তাহলে একটি অ্যাসিডকে কয় উপায়ে প্রমাণ করব আমরা? 3 উপায়ে প্রমাণ করবো। একটা হচ্ছে পানিতে দ্রবীভূত করে, আরেকটা হচ্ছে লিটমাস পেপার দ্বারা, আরেকটা হচ্ছে প্রশমন বিক্রিয়া দ্বারা। চলো সালফিউরিক অ্যাসিড যে একটি অ্যাসিড, এটাকে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো সালফিউরিক অ্যাসিড হচ্ছে এটি জলীয় দ্রবণে মিশ্রিত করলে H+ আয়ন উৎপন্ন করে এবং এর মধ্যে নীল লিটমাস পেপার ডোবালে লাল বর্ণ ধারণ করে এবং এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তাহলে সালফিউরিক অ্যাসিড কেন অ্যাসিড? একে পানির মধ্যে দিলে H+ আয়ন উৎপন্ন করবে, লিটমাস পেপার ডোবালে লাল বর্ণ ধারণ করবে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন করবে। চলো আমরা একটু পরীক্ষার মাধ্যমে দেখি। একটা পাত্রের মধ্যে পানি নিলাম, তার মধ্যে যদি আমরা এখন সালফিউরিক অ্যাসিডকে দিই, দেখো সাথে সাথে H+ এবং সালফেট 2- আয়ন উৎপন্ন করেছে। তাহলে যে কোনো অ্যাসিডকে পানির মধ্যে বা জলীয় দ্রবণে দিলে সাথে সাথে সেটি কী হবে? H+ আয়ন উৎপন্ন করবে। এখন যদি এর মধ্যে আমরা লিটমাস পেপার দিই, নীল লিটমাস পেপার দেওয়ার সাথে সাথে দেখো এটি লাল বর্ণ ধারণ করেছে। সুতরাং সালফিউরিক অ্যাসিড যে একটি অ্যাসিড সেটি কিন্তু প্রমাণিত হলো। আরও একভাবে দেখো, আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে বিষয়টা একটু দেখাই। এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে যদি তুমি পানির মধ্যে দাও তাহলে এইভাবে ভাঙে H+ এবং সালফেট 2- এই বিক্রিয়াটি তোমাদের দিতে হবে। আবারও দেখো H2SO4কে যদি আমরা বিয়োজিত করি বা পানির মধ্যে দিই, H+ + SO4 2-। এখানে তাদের স্টেটটা দেখাতে পারলে খুব ভালো হতো। H+ এর সাথে AQ, সালফেট 2- এর সাথে AQ দিতে পারলে ভালো হতো, অ্যাকোয়া। তোমরা যেহেতু এইটি পড়ো তোমাদের এটি না দিলেও চলবে। আরেকটি যেভাবে আমরা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড হিসেবে প্রমাণ। এটি আমরা পরের লেকচারে বড়ভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো তাহলে সালফিউরিক অ্যাসিড যে একটি অ্যাসিড, এটি কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। চলো আমরা এখন নাইট্রিক অ্যাসিড একটি অ্যাসিড, এর প্রমাণটা একটু দেখি। ঠিক একইভাবে দেখো নাইট্রিক অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে H+ আয়ন উৎপন্ন করে এবং এর মধ্যে নীল লিটমাস পেপার ডুবালে লাল বর্ণ ধারণ করবে। এটি ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন করবে। দেখো আমরা পানি নিলাম, নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিয়ে দিই, সাথে সাথে দেখো H+ এবং NO3- উৎপন্ন করে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি অ্যাসিড এবং এর মধ্যে যদি আমরা নীল লিটমাস পেপার দিই একই সাথে এটি কী হবে? লাল বর্ণ ধারণ করছে। চলো দেখি নাইট্রিক অ্যাসিড কীভাবে বিয়োজিত হচ্ছে। নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হচ্ছে H+ এবং NO3-। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে পানির মধ্যে বা জলীয় দ্রবণে দিলে এইভাবে বিয়োজিত হয়ে যায়। এর প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যে প্রমাণটা সেটি আমরা পরের লেকচারে ইনশাআল্লাহ দেখব। একটি ক্ষারকে কীভাবে ক্ষার হিসেবে প্রমাণ করা যায় সেটি আমরা একটু আসো দেখে নিই। এটিও 3 উপায়ে আমরা প্রমাণ করতে পারবো। পানিতে দ্রবীভূত করব, পানিতে দ্রবীভূত করলে যদি OH- আয়ন উৎপন্ন করে তাহলে কিন্তু একটি ক্ষার হিসেবে প্রমাণিত হয় বা একটি যৌগ ক্ষার হিসেবে প্রমাণিত হয়। লিটমাস পেপার দ্বারা প্রমাণ করতে পারি। লাল লিটমাস পেপার যদি পানির মধ্যে বা জলীয় দ্রবণে বা ওই ক্ষারের দ্রবণের মধ্যে দেওয়া হয় তবে সেটি নীল বর্ণ ধারণ করবে এবং প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। একটি অ্যাসিড এবং ক্ষারকে এই 3টি উপায়েই আমরা প্রমাণ করতে পারি। চলো আমরা একটু বিষয়টা দেখে নিই। KOH-কে যদি আমরা পানির মধ্যে দিই, দেখো OH- উৎপন্ন করে কিনা। হ্যাঁ, OH- উৎপন্ন করে ফেলেছে, সুতরাং KOH হচ্ছে একটি ক্ষার।
তাহলে ক্ষারকে পানির মধ্যে দিলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে OH মাইনাস। চলো লিটমাস পেপার পরীক্ষাটা একটু দেখি। এখানে আমরা লাল লিটমাস পেপারে পানির মধ্যে ডুবাবো বা জলীয় দ্রবণে বা ক্ষারের মধ্যে ডুবাবো। অবশ্যই দ্রবণের মধ্যে একটি ক্ষার থাকতে হবে। ক্ষার থাকার সাথে সাথে দেখো এটি কী হয়ে গেছে, এটি নীল বর্ণ ধারণ করেছে। আর এখানে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি হবে, ক্ষারটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তাহলে একটি ক্ষারকে আমরা এই 3টি উপায়ে প্রমাণ করতে পারি। চলো NaOH যে একটি ক্ষার, এটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এখানে ক্ষার এবং ক্ষারক এই দুটি ব্যাপারের যে পার্থক্য আছে এটি আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভালো করে শিখব। আপাতত একে ক্ষার বললে সমস্যা হবে না, একে তোমরা চাইলে ক্ষারকও বলতে পারো। NaOH দেখো, NaOH এর জলীয় দ্রবণকে NaOH এর জলীয় দ্রবণে মিশ্রিত করলে এটি OH মাইনাস হবে। ও এবং এইচটা একটু ভেঙে গেছে। যদি OH মাইনাস আয়ন উৎপন্ন করে এবং এর মধ্যে লাল লিটমাস পেপার ডোবালে নীল বর্ণ ধারণ করে, ক্ষারের সাথে বিক্রিয়া করলে এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন করবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে লবণ এবং পানি উৎপন্ন করবে। এই হচ্ছে লেখাটুকু ছিল। আবার একটু লেখাটুকু আমি বলছি, দেখো NaOH জলীয় দ্রবণে মিশ্রিত করলে, হ্যাঁ, NaOH-কে জলীয় দ্রবণের সাথে মিশ্রিত করলে বা জলীয় দ্রবণ তৈরি করলে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে এবং এর মধ্যে লাল লিটমাস পেপার ডোবালে নীল বর্ণ ধারণ করবে। একে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তবে লবণ পানি উৎপন্ন করবে। এখানে দেখো এটি ক্ষারের সাথে বিক্রিয়া আছে, এটি ভুল হবে। এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে লবণ পানি উৎপন্ন করবে। দেখো আমরা পানি নিলাম, এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে দিয়ে দিই তাহলে দেখো সাথে সাথে Na+OH মাইনাস উৎপন্ন করেছে। তার মানে জলীয় দ্রবণে OH মাইনাস উৎপন্ন করে NaOH। এর মধ্যে যদি আমরা এটি লিটমাস পেপারটি হবে লাল, ভুল হয়েছে এটিও, লাল লিটমাস পেপার ডুবালে নীল বর্ণ ধারণ করবে এটি। হ্যাঁ, NaOH কীভাবে বিয়োজিত হয় দেখো, Na+OH মাইনাস। আসলে রাতের সজাগ থেকে, অনেক রাতে সজাগ থেকে আমি এই লেকচারটি করেছি, ছোট ছোট যে ভুলগুলো আছে এগুলো আসলে খেয়াল করতে পারিনি। এটি একটু মাথায় রাখতে হবে তোমাদের। আশা করি সামনে ভুলের পরিমাণ অনেক কমে যাবে ইনশাআল্লাহ। এই লিটমাস পেপারটা হবে লাল এবং এটি পানির মধ্যে দেওয়ার সাথে সাথে নীল বর্ণ ধারণ করবে, এটি একটু মাথায় রাখতে হবে। তো এই দেখো NaOH-কে যদি আমরা ভাঙি তাহলে Na+ এবং OH মাইনাস উৎপন্ন করবে। আর প্রশমন বিক্রিয়ার মাধ্যমে প্রমাণটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্রমাণ করার চেষ্টা করব। চলো MgOH একটি ক্ষার, এই প্রমাণটা আমরা একটু দেখি। MgOH এর জলীয় দ্রবণের মধ্যে নিলে এটি OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। এর মধ্যে লাল লিটমাস পেপার ডোবালে নীল বর্ণ ধারণ করবে এবং এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন করবে। দেখো MgOH-কে যদি আমরা পানির মধ্যে দিই তাহলে এটিও কিন্তু Mg2+ এবং OH মাইনাস উৎপন্ন করে, অর্থাৎ এটি পানির মধ্যে বা জলীয় দ্রবণে OH মাইনাস উৎপন্ন করে। এই হিসেবে এটি অবশ্যই একটি ক্ষার হবে এবং এটি একটি লাল লিটমাস পেপার হবে। এই লাল লিটমাস পেপারকে যদি আমরা পানির মধ্যে দিই তাহলে নীল বর্ণ ধারণ করবে। এটা অবশ্যই লাল লিটমাস হবে, একটু মাথায় রাখতে হবে তোমাদের। দেখো একে যদি আমরা বিয়োজন করি তাহলে Mg2+ এবং OH মাইনাস উৎপন্ন করবে। আর প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যে প্রমাণটা সেটি আমরা পরের লেকচারে ইনশাআল্লাহ দেখাবো। চলো আমরা এবার আমাদের আলোচনার সর্বশেষ যে বিষয়বস্তুটা আছে সেটি হচ্ছে লবণ। একটি লবণকে আমরা কিভাবে লবণ হিসেবে চিনতে পারি বা লবণ দেখেই চিনতে পারি। দেখো যে কোনো ধাতুর সাথে নিম্নোক্ত আয়নগুলো যুক্ত হলে লবণ তৈরি হয়। নিম্নোক্ত আয়নগুলো আমরা তৈরি করব, আয়নগুলো দেখাবো। ওই আয়নের সাথে যদি আমরা কি করি, এই ধাতু যুক্ত করি তাহলে লবণ তৈরি হবে। চলো আয়নগুলোকে একটু দেখো। প্রথম হচ্ছে সালফেট। সালফেটের সাথে যে কোনো ধাতু যুক্ত হলে সেটি একটি লবণ হবে। এরপর হচ্ছে নাইট্রেট। নাইট্রেটের সাথে যে কোনো ধাতু যুক্ত হলে সেটি কি হবে, লবণ হবে। কার্বনেটের সাথে যদি আমরা ধাতু যুক্ত করি সেটি লবণ হবে। ফসফেটের সাথে ধাতু যুক্ত করলে সেটি লবণ হবে। ক্লোরাইডের সাথে ধাতু যুক্ত করলে সেটি লবণ হবে। একটু মাথায় রাখতে হবে। চলো আমরা একটু দেখে নিই কীভাবে লবণ তৈরি হয়। দেখো আমরা একটা ধাতু নিলাম ম্যাগনেসিয়াম 2+। এখানে তোমরা চাইলে অন্য যে কোনো ধাতু নিয়ে দেখতে পারো।
ম্যাগনেসিয়াম 2+ এর সাথে আমরা সালফেটকে যুক্ত করি, দেখো ম্যাগনেসিয়াম সালফেট, নাম কি হলো ম্যাগনেসিয়াম সালফেট, এটি একটি লবণ। তাহলে সালফেট মূলকের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত হয়েছে। মনে রাখবে এখানে ম্যাগনেসিয়াম না দিয়ে যদি সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম যাই দাও না কেন তার সালফেট উৎপন্ন করবে এবং এটি হবে একটি লবণ। ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা নাইট্রেট যুক্ত করি তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। একটু খেয়াল করো, এখানে খুব গুরুত্বপূর্ণ, ম্যাগনেসিয়ামের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1, এই জন্য ম্যাগনেসিয়াম NO3 হয়েছে। দেখো যোজনী কিন্তু অ্যাডজাস্ট করেছি আমরা, ম্যাগনেসিয়াম নাইট্রেট, হ্যাঁ এটি একটি লবণ। এরপরে ম্যাগনেসিয়ামের সাথে যদি কার্বনেট যুক্ত হয়, ম্যাগনেসিয়াম কার্বনেট, এটিও একটি লবণ, ম্যাগনেসিয়াম কার্বনেট। একটু খেয়াল করো, ম্যাগনেসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, এবং এই যোজনী কিন্তু এখানে নেই, 2 সরল অনুপাত দিয়ে এটিকে উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো ম্যাগনেসিয়ামের সাথে যদি ফসফেট যুক্ত হয় এটি হবে ম্যাগনেসিয়াম ফসফেট। একটু ভালো করে খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের সংখ্যা 3, ফসফেটের সংখ্যা হচ্ছে 2, এখানে কিন্তু তাদের যোজনী অ্যাডজাস্ট হয়েছে। এরপরে যদি আমরা ক্লোরিন বা ক্লোরাইড আয়ন যুক্ত করি, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইড যুক্ত করলে সেটি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, এটিও কিন্তু লবণ। এখন তোমরা বাড়িতে যেটি করতে পারো সেটি হচ্ছে ম্যাগনেসিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম বা ক্যালসিয়াম নিয়ে এই নতুন করে লবণগুলো তৈরি করে দেখতে পারো। যদি এটি শিখতে পারো তোমাদের খুব দরকার হবে এগুলো পরবর্তীতে। তো আজকে আমাদের এই লবণ পর্যন্তই ছিল আলোচনা। তোমাদের অম্ল ক্ষার এবং লবণের 10ম অধ্যায়ে আজকে এতটুকু। নেক্সট ক্লাসে বাকি যে অংশটুকু আছে সেটুকু কমপ্লিট না হলে পরে আরেকটি ক্লাস লাগবে। মোট 2 থেকে 3টি ক্লাসে আমরা কমপ্লিট করব। আজকে যে আলোচনাগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী ক্লাসে এগুলো অনেক কাজে লাগবে। যারা এখন দেখতে পারোনি ক্লাসটি, তারা অবশ্যই ক্লাসটি পরে দেখে কোথায় কি সমস্যা হয়েছে সেগুলো আমাকে একটু ইনফর্ম করবো। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে অনেক লম্বা একটি স্লাইড ছিল, প্রায় 24টা স্লাইড নিয়ে এটি করেছি। নতুন পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেছি, আমি খুব বেশি টাইপ করতে পারি না, এই জন্য বেশ কিছু ভুল আছে। অবশ্যই ভুলটি আমি যখন ছিল তখন সাথে সাথে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি তোমরা না বোঝো আমাকে একটু জানাবে। আশা করি নেক্সট স্লাইডগুলোতে ভুলের সংখ্যা অনেক ইনশাল্লাহ কমে যাবে। তো তোমাদের ক্লাসটি কবে হবে আমি একটু বলে দিচ্ছি। এটি আজকে 10ম শ্রেণীর একটি ক্লাস হবে, কালকে 5ম শ্রেণীর ক্লাস হবে, পরশুদিন আবার 10ম এবং তোমাদের ক্লাস হবে পরশুদিন বিকেলে ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের ক্লাস হবে। যদি পরশুদিন মিস হয় তাহলে তারপরের দিন তোমাদের বাকি অংশটুকু আমরা অম্লক্ষারের দেখিয়ে দেব। এর পরের দিন যে ক্লাসটি নেব, পরশুর ক্লাসের পরে যেদিন ক্লাস হবে সেদিন তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস হবে। তো সকলেই গুরুত্বের সাথে এই ক্লাসগুলো করবে। আরেকটা বিষয় মনে রাখবে, তোমাদের পরীক্ষা কিন্তু সরকার হয়তোবা এই বছরের মধ্যেই নিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, কারণ তারা অনেকভাবে সংসদ টেলিভিশন আরও বিভিন্নভাবে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছে। তোমরা বাসায় কিন্তু কোনো অবস্থাতেই বসে থাকা যাবে না, ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। এছাড়া যে সাবজেক্টগুলো তোমরা নিজেরা কমপ্লিট করতে পারো, ধর্ম, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ICT, এগুলো তোমরা পড়তে থাকো, কোনো অবস্থাতে এগুলোই বন্ধ করবে না। ইংরেজি ক্লাস, গণিত এবং বিজ্ঞান ক্লাসগুলো আমরা কন্টিনিউ করে যাব। আশা করি সকলেই ক্লাসটি দেখেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং বাসায় থেকে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।